Okay, viewers, very warm welcome back to my YouTube channel টেট মন্ত্রাস। তো ভিউয়ার্স, তোমাদের আমি বলেছিলাম যে সিটেটে যে প্রিভিয়াস ইয়ারের যে সিরিজ সেটা খুব শীঘ্রই স্টার্ট করব। সেটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। তোমাদের যে ম্যাথ অ্যান্ড পেডাগগির যে ভিডিও সেটা অলরেডি আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও, যেখানে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব এনভায়রনমেন্টাল স্টাডিজ, তাই তো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তার আগে বলে দিই, তোমরা যদি এই ভিডিওগুলো মানে ফ্রিতে পেতে চাও এবং নোটিফিকেশন যদি পেতে চাও, তাহলে কি করবে না, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, যদি ভালো লাগে তবেই করবে, না হলে কোনো ফোর্স নেই, ঠিক আছে। তোমার যদি ভালো লাগে, তোমার মনে হয় যদি যে তোমার জন্য এটা মানে খুব ভালো, তোমার জন্য সাহায্যকারী, তাহলেই করবে, আদারওয়াইজ করবে না। তাহলে দেখো যে পার্ট 3, এখানে দেখো আমরা কি করব না, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এবার দেখো এখানে আমরা কি পড়বো, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এটা হচ্ছে তোমাদের সিটেট যে 2018-এর সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সের আমরা কি করব না, শুধু আমি উত্তর বলবো না, তোমাদের সাথে অ্যানালাইসিসও করব। এর প্রিভিয়াস ভিডিও যেটা আমি ম্যাথ অ্যান্ড পেডাগগির, সেটা প্রত্যেকটা ভেঙে ভেঙে তোমাদের আনসারগুলো বলেছি। তোমরা দেখবে ভিডিওটা, তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। কোনো চ্যানেল তোমাকে এত ডিটেলস আনসার দেবে না। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেন, দেখো হোয়াট ইজ দ্য লোকেশন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড গোয়া উইথ রেসপেক্ট টু বিহার ইন ইন্ডিয়া। বলছে বিহারের যে সাপেক্ষে জম্মু এবং কাশ্মীর এবং গোয়ার লোকেশন কি হবে। তাহলে যদি আমরা দেখি যে বিহার, তাই তো, বিহারের সাপেক্ষে তোমার কি বের করতে বলেছে, বিহারের সাপেক্ষে আমরা কি করব না, জম্মু অ্যান্ড কাশ্মীর আর গোয়ার কি করব, লোকেশন বের করব। তো দেখো এরকম জায়গায় যদি বিহার থাকে, তাহলে দেখবে উপরে গিয়ে নর্থে গিয়ে হালকা এরকম জায়গায় কি আছে না, জম্মু কাশ্মীর আছে। আবার যদি আমি বিহারের সাপেক্ষে দেখি, তাহলে গোয়া এরকম জায়গাতে আছে। তাহলে মানে এক্স্যাক্ট না, জাস্ট ধারণা দিচ্ছি তোমাকে, মানে ডাইরেকশনটা বলছি। তাহলে তার মানে কি, প্রথমে উত্তরে যাচ্ছি, দেন কি হচ্ছে, প্রথমে নর্থে যাচ্ছি, দেন ওয়েস্টে আসছি। তার মানে এই লাইনটা যদি জয়েনিং করি, তাহলে এরকম ডাইরেকশনে আছে। তাহলে তোমরা জানো যে প্রথমে উত্তর দেন ওয়েস্ট, তার মানে কি উপরে হচ্ছে নর্থ দেন ওয়েস্ট, তাহলে নর্থ ওয়েস্টের দিকে আছে কে, জম্মু অ্যান্ড কাশ্মীর। এবার দেখো গোয়ার ক্ষেত্রে প্রথমে কি আসবে, সাউথ দেন ওয়েস্ট। তার মানে এরকম যদি লাইনটাকে ড্র করি, তাহলে কি আসছে না, সাউথ ওয়েস্ট। তাহলে আনসার হয়ে যাবে কি, নর্থ ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট। এটা একদম পুরো ম্যাপ বেসড কোয়েশ্চেন। যাদের ম্যাপের মানে ম্যাপ যারা একটু পড়েছো, যারা লোকেশনটা বোঝো একটু, তারাই কিন্তু এই আনসারটা করে দিতে পারবে। তার মানে বুঝতে পারছো, তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে সিটেটের কোয়েশ্চেন্স ম্যাপ বেসড, মানে 2 থেকে 3টেও কোয়েশ্চেন দিয়ে দেয়, মিনিমাম কিন্তু 2টো কোয়েশ্চেন চলে আসে ম্যাপ থেকেই। ওই জন্য ম্যাপটা জানা কিন্তু খুব জরুরি, বিশেষ করে ইন্ডিয়ার ম্যাপটা। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62, আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস উইল দ্য প্রসেস অফ ইভ্যাপোরেশন বি লোয়েস্ট। এবার দেখো এই কোয়েশ্চেনে আমরা দেখব কি কি কন্ডিশন দেওয়া আছে। একটা সারফেস এরিয়া আর একটা দেওয়া আছে টেম্পারেচার। তো দেখবো যে ইভ্যাপোরেশনের সঙ্গে সারফেস এরিয়া এবং টেম্পারেচারের কীরকম সম্পর্ক। তো আমরা জানি যে টেম্পারেচার যেটা হচ্ছে তোমার তাপমাত্রা, টেম্পারেচার, আর ইভ্যাপোরেশন এটা হচ্ছে কি পরস্পর সমানুপাতিক, অর্থাৎ টেম্পারেচার বাড়লে বাষ্পায়ন বাড়ে, তাই তো। ওই জন্য দেখবে তোমরা যে যখন প্রখর অর্থাৎ সামার সিজনে কি হয়, নদী নালা খাল বিল কি হয়, শুকিয়ে যায়। কেন, ইভ্যাপোরেশন মানে বাষ্পায়ন খুব বেশি হয়। ঠান্ডার দিনে দেখবে জল অতটা শুকায় না, কেন, কারণ বাষ্পায়ন কম হয়। এবার দেখো আর বর্ষার দিনে তো খুবই কম হয়। তাহলে দেখো এবার কি হয়েছে, দেখো এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে, আরেকটা জিনিস দিয়েছে কোয়েশ্চেনে, সারফেস এরিয়া। তোমরা জানো পৃষ্ঠতল। তাহলে দেখবো পৃষ্ঠতলের সাথে আমাদের যে বাষ্পায়নের কি সম্পর্ক না, তোমরা জানো একটা ছোট বাসন ধরো, এরকম বাসনে জল গরম করছো, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, আর কি করছো না, এখানে দেখো সেই সেম আয়তনের মানে ধরো যে সেম জল, মানে যতটুকু ওই তুমি ধরো ছোট বাসনে নিয়েছিলে অতটুকু জল তুমি বড় বাসনেও নেবে, যে কী করবে না টেম্পারেচার দেবে। তাহলে দেখবে যে সেম টেম্পারেচার যদি দাও, তাহলে দেখবে ছোট বাসন থেকে বড় বাসনে কি হচ্ছে না, বাষ্পায়নটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছি
তো এই যে এটাকে কি বলি আমরা, সারফেস এরিয়া, তাই তো, পৃষ্ঠতল। তার মানে দেখতে পাচ্ছি যে পৃষ্ঠতল বেশি হলে কি হয় না, বাষ্পায়ন খুব দ্রুত হয়। পৃষ্ঠতল যদি কম হয় তাহলে কি হয় না, বাষ্পায়ন কম হয়। তার মানে বুঝতে পারছি যে সারফেস এরিয়ার সাথে কি না ইভ্যাপোরেশন কি সমানুপাতিক। অর্থাৎ যদি দেখি যে কি হয়, যে বাষ্পায়নটা কি হয় না সারফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠতলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ পৃষ্ঠটান বাড়লে বাষ্পায়ন বাড়বে, পৃষ্ঠটান কমলে বাষ্পায়ন কমবে। তাহলে দেখি ফার্স্ট অপশন কি বলেছে, বোথ সারফেস এরিয়া অ্যান্ড টেম্পারেচার ইনক্রিজেস। এটা তো হবেই না, কারণ তোমাকে দেখো কি বলেছে, আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন উইল দ্য প্রসেস অফ ইভাপোরেশন লোয়েস্ট, সবচেয়ে কম হবে। তার মানে কমাতে গেলে কি করতে হবে, তোমাকে টেম্পারেচারকেও মিনিমাইজ করতে হবে, সারফেস এরিয়াকেও মিনিমাইজ করতে হবে। আর যদি হাইয়েস্ট করতে হয় তাহলে টেম্পারেচারকেও সবচেয়ে বেশিতে নিয়ে যেতে হবে, হাইয়েস্টে নিয়ে যেতে হবে, আর সারফেস এরিয়াকেও হাইয়েস্টে নিয়ে যেতে হবে। তাহলে ফার্স্ট অপশন তো হলো না, কারণ লোয়েস্ট বলেছে, এবার ইনক্রিজেস কথা বলেছে তো হবেই না। তারপর দেখো সারফেস এরিয়া ইনক্রিজেস বাট টেম্পারেচার ডিক্রিজেস, এটাও হবে না, কারণ বললাম দুটোকেই কমাতে হবে লোয়েস্টে নিয়ে আসতে হলে। থার্ড অপশন দেখো সারফেস এরিয়া ডিক্রিজেস বাট টেম্পারেচার ইনক্রিজেস, তো বললাম যে একটাও তো বাড়াতে পারবে না, বাড়ার কথা যেখানে আছে সেখানে কিন্তু গল্প হবে না। তাহলে দেখো বোথ সারফেস এরিয়া অ্যান্ড টেম্পারেচার ডিক্রিজেস, দেখো বোথ বলেছে, দুটোই কি হচ্ছে না কমাচ্ছি। তাহলে 4 ইজ দ্য কারেক্ট আনসার, 4 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 4 হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট, দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিলেটিভ পজিশন অফ প্লেসেস, ডিস্টেন্সেস অ্যান্ড ডাইরেকশন ইজ, ধরো আমি সাপোজ বলছি, রিলেটিভ কেন বলছে, যে কোনো একটা পার্টিকুলার ধরো এই পজিশনের সাপেক্ষে, ধরো আমি এই যে এটা পি আছে, এই পি এর সাপেক্ষে আমি কিউ এর কি বের করব না, কি বের করব পজিশন, রিলেটিভ পজিশন, যে তাই তো, অ্যান্ড ডাইরেকশনও বলেছে, তাহলে ডাইরেকশনও যদি বের করি তাহলে পি এর সাপেক্ষে দেখছি কিউটা কোন দিকে আছে না, দেখতেই পাচ্ছ যে উপর দিকে আছে মানে নর্থ, আর ডান দিকে আছে মানে ইস্ট, তাহলে নর্থ ইস্টের দিকে আছে। তাহলে কার সাপেক্ষে বের করছি না, যখন কোনো কিছুর সাপেক্ষে আমরা বের করি, মানে পি এর সাপেক্ষে কিউ এর ডাইরেকশন বের করছি, তাহলে তার মানে কোনো কিছুর সাপেক্ষে আমরা বের করি তখন ওটাকে কি বলি আমরা, রিলেটিভ, মানে তাই তো, রিলেটিভ বলি ওটা। এবার দেখো কি বলেছে, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিলেটিভ পজিশন অফ প্লেস, ডিস্টেন্সেস অ্যান্ড ডাইরেকশন ইজ, তাহলে কি বলবো এটাকে না, ম্যাপিং স্কিল। তাহলে কারেক্ট আনসার ইজ কি হবে না, ম্যাপিং স্কিল, 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো উইচ ন্যাশনাল, বলছে উইচ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটাকে আমরা সংক্ষেপে বলি এনসিএফ, রিকমেন্ডেড এনভায়রনমেন্টাল স্টাডিজ টু বি টট অ্যাজ অ্যান ইন্টিগ্রেটেড সার্কুলার এরিয়া অ্যাট দ্য প্রাইমারি লেভেল। তোমরা জানো যে এই যে পার্টিকুলার একটা সাল ছিল, তার আগে বলছি সালটা, তার আগে কিন্তু আমরা এনভায়রনমেন্টটা প্রাইমারি লেভেলে অত ফোকাস করতাম না, বাচ্চাদেরকে কিন্তু এনভায়রনমেন্ট শেখাতাম না, কারণ বাচ্চাদের মধ্যে এনভায়রনমেন্টের নলেজ অ্যাওয়ারনেস অতটা প্রয়োজন নেই। কিন্তু এই যে এনসিএফ এর যে একটা নির্দিষ্ট রিকমেন্ডেশন এসেছিল একটা নির্দিষ্ট ইয়ারে, সেখানে বলা হয়েছিল যে না, বাচ্চাদের মধ্যেও কি করতে হবে না, পরিবেশের যে সচেতনতা অর্থাৎ অ্যাওয়ারনেস, সেটা কি করতে হবে না, বাচ্চাদের মধ্যেও বাড়াতে হবে। তো কি করেছিল না, একটা রিকমেন্ড করেছিল এনভায়রনমেন্টাল স্টাডিজ টু বি টট, ঠিক আছে, অ্যাট প্রাইমারি লেভেল, মানে প্রাথমিক স্তরেও কি করতে হবে না, এনভায়রনমেন্ট মানে পরিবেশ শেখাতে হবে, বাচ্চাদের মধ্যে কি করতে হবে, পরিবেশের অ্যাওয়ারনেস বাড়াতে হবে। সেটা এখানে দেখো 1975-এও না, 2000-এও না, 98-এও না, এটা এসেছিল কখন না, এনসিএফ যেটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেটা 2005-এ। তাহলে 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে উইচ রিজন হ্যাজ দ্য প্র্যাকটিস অফ শিফটিং কাল্টিভেশন ইন ইন্ডিয়া। তাহলে দেখো এই শিফটিং কাল্টিভেশনটা দেখবে, এই যে শিফটিং কাল্টিভেশন, এটা হচ্ছে তোমার ভারতের কোন রিজনে দেখতে পাবে। তা শিফটিং কাল্টিভেশন আমরা জানি এটা দেখতে পাওয়া যায় পাহাড়ি এলাকায়। কোথায় না, পাহাড়ি এলাকায় তুমি এই চাষটা দেখতে পাবে, পাহাড়ি এলাকায়। এবার দেখো এই শিফটিং কাল্টিভেশনটা তুমি পাহাড়ি এলাকায় দেখতে হবে। তাহলে দেখো সাউথ রিজন তো পাহাড় নেই, তাহলে এটা এলিমিনেশন হয়ে গেল। নর্থ ওয়েস্টার্ন সাইডেও সেরকম অতটা পাহাড় নেই, নর্থে যাব আর ওয়েস্টে যাব,
থাকলেও ওখানে কিন্তু শিফটিং কাল্টিভেশনটা মানে অতটা প্রচলন নেই। এটা কিন্তু ডিটেলস ক্লাসে কিন্তু আলোচনা করা আছে তোমাদের শিফটিং কাল্টিভেশন। তারপর দেখো সাউথ ইস্টার্ন রিজন, ওখানেও হয় না। তাহলে রাইট আনসার তোমরা জানো যে উত্তর পূর্ব ভারত, সেখানে প্রচুর পাহাড়ি এলাকা এবং সেখানে কিন্তু এই কাল্টিভেশনটা খুব প্রচলন বেশি। শিফটিং কাল্টিভেশন তাহলে কোথায় হয়? নর্থ ইস্টার্ন রিজন, তাহলে উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত। তাহলে 1 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দেখো নেক্সট হচ্ছে which one of the following statement is not true for hydropower generated from river dams? তোমরা জানো যে নদীবাঁধ থেকে কি করা হয় না জলাধার, এই নদীবাঁধ থেকে কি করা হয় না হাইড্রো পাওয়ার মানে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এবার বলছে এই যে এই বলছে যে কোন স্টেটমেন্টটা কি ঠিক নয়, ইজ নট ট্রু। ওই জন্য কী করতে হবে না, ফার্স্ট রিড দ্য কোয়েশ্চেন বিটুইন দ্য লাইন্স, প্রথমে কোয়েশ্চেনই আগে বুঝতে হবে, নট বলেছে। তাহলে ফার্স্ট দেখো ড্যামস এনকারেজ সাস্টেনেবল গ্রোথ, ড্যাম কি সাস্টেনেবল গ্রোথকে এনকারেজ করে না। এতে কি তোমরা জানো যে ড্যামে কি হয় না ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটা কি হয় অনেকটা ডিস্টার্বড হয়। তাহলে প্রথম আনসারটাই কি ভুল, তাহলে এটা হবে না, যেহেতু এটাই ভুল তাহলে এটাই হবে কারেক্ট আনসার, কারণ আমাকে নাটা খুঁজতে বলেছে। দেখো ড্যামস এনকারেজ সাস্টেনেবল গ্রোথ, এটা সাস্টেনেবল গ্রোথকে কি করে না এনকারেজ করে না, তাহলে 61 এ। তারপর দেখি বাকিগুলো, ইট ডাজ নট পলিউট ওয়াটার অর এয়ার, ঠিক আছে। হাইড্রো পাওয়ার ফ্যাসিলিট ক্যান বি লার্জ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস, এটাও ঠিক আছে। তারপর দেখো ড্যামস ডিসপ্লেস ইন্ডিজিনাস পিপল ফ্রম দেয়ার রিভার লাইফ লাইন্স, এটাও ঠিক আছে, তাহলে এটাই হবে না। তাহলে কি ড্যামস এনকারেজ সাস্টেনেবল গ্রোথ, না ড্যাম সাস্টেনেবল গ্রোথকে কি করে না এনকারেজ করে না, তাহলে এটাই ট্রু না, সত্য না। নেক্সট কোয়েশ্চেন, which of the following is are true, বলছে দেখো which of the following is are, বলছে which of the following is are গ্রিন হাউস গ্যাস অর গ্যাসেস, নিচের কোনগুলো গ্রিন হাউস গ্যাস বা গ্যাসেস, তাহলে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই গ্রিন হাউস গ্যাস, মিথেন তোমরা জানো গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো না বলে দিচ্ছি তোমাদের, গ্রিন হাউস গ্যাস কোনগুলো, যে সমস্ত গ্যাস কি করে না আমাদের পৃথিবীর টেম্পারেচার বাড়াতে সাহায্য করে, মানে যেগুলো গ্যাস কি করে না গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, তাই তো পৃথিবীর তাপমাত্রা বাড়ানোর জন্য দায়ী, সেই গ্যাসগুলোকে আমরা কি বলবো না গ্রিন হাউস গ্যাস। এরা কি করে না পৃথিবীর তাপমাত্রাকে অনেক বাড়িয়ে দেয়, কেন বাড়াই সেটা ডিটেলস ক্লাসে আলোচনা করা হবে। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর গ্রিন হাউস গ্যাস অর গ্যাসেস, তাহলে দেখো ফার্স্ট হবে কার্বন ডাইঅক্সাইড, সেকেন্ড হবে মিথেন। এবার দেখো ওয়াটার ভেপার জলীয় বাষ্প, অনেকেই ভাবে কি যে জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস, হ্যাঁ অবশ্যই গ্রিন হাউস গ্যাস। জলীয় বাষ্প কি করে তাপকে ধরে রাখে, ওই জন্য দেখবে যে জলীয় বাষ্প যদি বায়ুতে বেশি থাকে, যদি জলীয় বাষ্প বায়ুতে বেশি থাকে যে গরমটা হয় খুব বাজে গরম, ভ্যাকসা গরম হয়, ঠিক আছে, মানে ওই দিনটা আরও বেশি গরম হয়, তার মানে কি জলীয় বাষ্প কী করে বায়ুকে আরও বেশি উষ্ণ করে দেয়, তাহলে এটাও হবে আনসার। তাহলে অল অফ দ্য অ্যাবভ, তাহলে আনসার হবে কি না 4 ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখো ওয়াই আর কোল্ড ডেজার্টস ইন ইন্ডিয়া নট এফেক্টেড বাই দ্য মনসুন, বলছে যে মনসুন দ্বারা কেন এফেক্ট হয় না। আমরা জানি এমনি নর্মালি জানি যে কী হয় না মনসুনে সাধারণত বৃষ্টি হয়, কিন্তু বলছে মনসুন দ্বারা কিন্তু এই যে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যে কোল্ড ডেজার্ট আছে সেগুলো কিন্তু অতটা এফেক্ট হয় না, প্রভাবিত হয় না। কেন? কারণ দেখো কোল্ড ডেজার্টস হ্যাভ হট সামার্স অ্যান্ড এক্সট্রিমলি কোল্ড উইন্টার্স, না এরকম তো ব্যাপার নেই। তারপর দেখো কোল্ড ডেজার্টস লাই ইন দ্য রেইন শ্যাডো অফ দ্য হিমালয়াস, দেখি তারপরের অপশান, এয়ার ইজ ভেরি থিন ইন দ্য কোল্ড ডেজার্টস, না এটা তো হবেই না। তারপর দেখো কোল্ড ডেজার্টস আর অ্যাট দ্য ভেরি হাই অ্যালটিটিউড, সেটার জন্যও না। তাহলে কি হয়ে যাবে দেখো কোল্ড ডেজার্টস আর লাই ইন দ্য রেইন শ্যাডো অফ দ্য হিমালয়াস, এটা হয়ে যাবে কি না কারেক্ট আনসার। দেখবে পাহাড়ের যে তোমাদের যে বৃষ্টিপাতের যখন আমরা ক্লাস মানে যখন করেছিলাম ওখানে কি বলেছিলাম জলবায়ু, যেখানে জলবায়ুর ক্লাসে দেখো যে কি হয়েছে যে কোল্ড ডেজার্টগুলো আছে সেগুলো কি না শ্যাডো রেন শ্যাডো এলাকায় অবস্থিত। রেন শ্যাডো এলাকা হচ্ছে সেই এলাকা
যেখানে কি হয় না, বৃষ্টিপাত হয় না, মানে পাহাড়ের যে পাতে কি হয় না, বায়ু গিয়ে ধাক্কা লাগে, সেখানে কি হয় না বৃষ্টিপাত হয়। আর যে বিপরীত যে ঢালটা আছে ওখানে কিন্তু কি হয় না বৃষ্টিপাত। কেন? এখানে বৃষ্টিপাত হয়ে যায়, কি হয় জলীয় বাষ্প কি পরে কমে যায়, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কমে যায়, ফলে যখন এই বায়ু এই পাহাড়কে অতিক্রম করে তখন এই ঢালে কিন্তু আর বৃষ্টিপাত হয় না, তখন এটাকেই আমরা কি বলবো না রেন শ্যাডো, তাই তো? তাহলে যে ঢালে বৃষ্টিপাত হয়, তাই তো, তার বিপরীত ঢালটাকেই কি বলবো আমরা রেন শ্যাডো, সেখানে আর বৃষ্টিপাত হয় না। কেন? না জলীয় বাষ্প কি হয় না কমে যায় বায়ুর মধ্যে, ফলে আর কি হয় না না বৃষ্টিপাত হয় না। ওই জন্য দেখবে যে কোল্ড ডেজার্টস কি হয় না, কোল্ড ডেজার্টগুলো ভারতে যে কোল্ড ডেজার্ট আছে সেগুলো কি না বৃষ্টিছায় অঞ্চলে অবস্থিত, ওই জন্য এখানে কি হয় না না বৃষ্টিপাত হয় না। তারপর দেখো, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর টার্নিং তাজমহল ইয়েলো, তাই তো? তাহলে বলছে যে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর টার্নিং তাজমহল ইয়েলো, মানে যে হলুদ রং এটার জন্য কোনটা দায়ী। তো বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেসপন্সিবল ফর টার্নিং তাজমহল ইয়েলো, তাহলে তাজমহলকে যে ইয়েলো করার জন্য কোনটা দায়ী। ফার্স্ট অপশন আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, দেন আছে সালফার ডাইঅক্সাইড, দেন আছে সালফার, দেন ক্লোরিন। তোমরা পড়েছো যে দিন দিন কি হচ্ছে না তাজমহলের উজ্জ্বলতা কমতেই আছে, সেটা মূল কারণ যদি আমরা বলি সেটা হচ্ছে কি না সালফার ডাইঅক্সাইড। এর ফলে কি হয় না তোমরা জানো সালফার ডাইঅক্সাইড ফলে অ্যাসিড রেনও হয় কিন্তু। তাহলে কোনটা এই তাজমহলের ইয়েলো হওয়ার জন্য দায়ী যদি বলো, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে কিন্তু সালফার ডাইঅক্সাইড। নাইট্রোজেন অক্সাইডও দায়ী মানে উজ্জ্বলতা কমার জন্য, কিন্তু এখানকার অপশন অনুযায়ী সালফার ডাইঅক্সাইড হবে কারেক্ট আনসার। তারপরে দেখো, তাহলে দেখো হু বিল্ড দ্য গোলকুন্ডা ফোর্ট, তাহলে গোলকুন্ডা ফোর্ট কে তৈরি করেছিলেন, মানে কোন ডাইনাস্টি। দেখো চোলা ডাইনাস্টি, এগুলো কিন্তু আনএক্সপেক্টেড কোয়েশ্চেন এনভায়রনমেন্টের থেকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে চালুক্য ডাইনাস্টি, তারপর দেখো কাকতিয়া ডাইনাস্টি, তারপর আছে পল্লব ডাইনাস্টি। তো কারেক্ট আনসার হয়ে যাবে গোলকুন্ডা ফোর্ট, সেটা বিল্ড করেছিল কাকাতিয়া ডাইনাস্টি, ঠিক আছে, আনসার হয়ে যাবে কাকাতিয়া ডাইনাস্টি। নেক্সট দেখো, এটা কোয়েশ্চেন্স একদম বিজ্ঞানের কোয়েশ্চেন। দেখো হোয়াট ইজ দ্য মাস অফ অ্যান অবজেক্ট উইথ ডেন্সিটি 15 gm per ml অ্যান্ড ভলিউম অফ 3 ml। দেখবে এটা আমাদের যে ক্লাস 7-8-এর স্টুডেন্ট তারাও কিন্তু করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো দেখো তোমরা যখন প্রাইমারি লেভেলের কি প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমাদেরকে কি করতে হবে 8 পর্যন্ত এনভায়রনমেন্ট কিন্তু বই, যেটা পরিবেশ ও বিজ্ঞানের বই, সেটা কিন্তু পড়তে হবে। অনেকেই তোমরা কি না এনসিআরটি বলো যে খুব এনসিআরটি ইম্পর্টেন্ট, এবার তোমাদেরকে বলি যারা ইংলিশ বুঝতে পারো না কোনো প্রবলেম নেই, তুমি ওয়েস্ট বেঙ্গলের বইটাই পড়ো 8 পর্যন্ত, এনাফ তোমার জন্য, তুমি সিটেটের সব কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে। তাহলে দেখো হোয়াট ইজ দ্য, তাহলে তোমাদের আমি যখন বুক লিস্ট নিয়ে মানে একটা ভিডিও বানাবো ওখানে কিন্তু তোমাদেরকে বলে দেবো যে কোন কোন বইগুলো তোমাদের পড়লে তোমরা একদম কমন পাবে, একদম তোমাদের যে এনভায়রনমেন্টের কোয়েশ্চেন সেগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে দেখো হোয়াট ইজ দ্য মাস অফ অ্যান অবজেক্ট উইথ দ্য বলছে দেখো ডেন্সিটি অফ 15 দেখো গ্রাম পার ml অ্যান্ড ভলিউম অফ 3 ml। তো তোমরা খুব সহজ একটা ফর্মুলা জানি আমরা কি না ডেন্সিটিকে আমরা কি বলি না ঘনত্ব, ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব সমান সমান ডি ইকুয়াল টু এম বাই ভি। এম মানে হচ্ছে কি না ভর, এম মানে হচ্ছে ভর মানে মাস ইংলিশে বলি, বাই এম বাই ভি, ভি মানে হচ্ছে আয়তন। এবার দেখো তোমাকে কি বের করতে বলেছে, তোমাকে কি বের বলেছে মাস মানে এম এর ভ্যালু বের করবো। তাহলে দেখো ডি ইকুয়াল টু কি বললাম এম বাই ভি, তাহলে দেখো তোমাকে বের করতে বলেছে এম, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে কি হয়ে যাবে না এম ইকুয়াল টু হয়ে যাবে ডি ইন্টু ভি। ডি মানে হচ্ছে ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব আর ভলিউম। এবার দেখো ঘনত্ব দেওয়া আছে কত না 15 গ্রাম পার ml ইন্টু
দেখো ভলিউম কত দেওয়া আছে 3 ml, দেখবে ml কেটে যাবে, যে থাকবে কত না 15 × 3 কত হয়ে যাবে 45 গ্রাম। তাহলে কি হয়ে যাবে না 45 গ্রাম হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। তাহলে 45 কোথায় আছে না সেকেন্ড অপশানটায়, তাহলে সেকেন্ড অপশান হয়ে যাবে তোমার কারেক্ট আনসার 45 গ্রাম, বুঝতে পারলে? তাহলে এটা হয়ে যাবে 45 গ্রাম। তাহলে খুব বেসিক লেভেলের কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা একটু আলাদা, এখানে দেখো এটা কিন্তু তোমাদের একটু আলাদা কোয়েশ্চেন্স, তবুও দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ স্কেলার কোয়ান্টিটি। দেখো দুটো হয়, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। আমরা জানি যে যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কোনো দিক নেই সেগুলোকে আমরা কি বলবো স্কেলার, আর যেগুলোর কি আছে মান ও দিক আছে সেগুলোকে আমরা কি বলবো না ভেক্টর। তাহলে দেখো এখানে বলছে কোনটা তোমার স্কেলার, তাহলে দেখো গ্র্যাভিটির মান ও দিক আছে, তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি, তাই তো? তার মানে এটা হবে না আনসার। মোমেন্টাম, তাই তো? এটাও হবে না কারণ এর মান দিক আছে। ওয়েট, তাই তো? এরও মান আর দিক আছে, তাহলে আনসার হয়ে যাবে মাস, ভর। ঠিক আছে, ভরের কেবলমাত্র কি আছে মান আছে কোনো দিক নেই, তাহলে ভর হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে স্কেলার কোয়ান্টিটি কোনটা হয়ে যাবে মাস মানে ভর। হয়েছে? বুঝে আশা করি বুঝতে পেরেছো অতদূর। তোমাদেরকে ওই জন্য ভেঙে ভেঙে বুঝাচ্ছি, ঠিক আছে? তোমাকে এত ডিটেলসে কিন্তু কেউ এত স্লোলি এত পেশেন্সলি বুঝাবে না। দেখো 73, an object in which no light rays can pass through is called, মানে বলছে কোনো যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে কি আছে, ধরো এখানে একটা বস্তু আছে আর এদিক থেকে আমি কি করছি না লাইট পাঠাচ্ছি, তো এই বস্তুর মধ্যে দিয়ে কি হচ্ছে, ধরো যে এই বস্তুটার মধ্যে দিয়ে কি হচ্ছে লাইট যাচ্ছে না, তাহলে সেটাকে কি বলবো, তাহলে কীরকম বস্তু বলবো? তাহলে তোমরা জানো যে এই এর উপর ভিত্তি করে আমরা একটা বলি ওপেক আর একটাকে বলি ট্রান্সপ্যারেন্ট। ট্রান্সপ্যারেন্ট হচ্ছে সেগুলো যেগুলোর মধ্যে দিয়ে লাইট যেতে পারে সেগুলোকে আমরা বলি ট্রান্সপ্যারেন্ট স্বচ্ছ, আর যেগুলোর মধ্যে দিয়ে লাইট যেতে পারে না সেগুলোকে বলি আমরা অস্বচ্ছ, যেটা ইংলিশে বলা হয় ওপেক। তাহলে অ্যান অবজেক্ট ইন হুইচ নো লাইট রেজ ক্যান পাস থ্রু ইজ কল্ড ওপেক, মানে হচ্ছে অস্বচ্ছ। তাহলে এটা হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট তাহলে দেখো what will be an বলছে দেখো what will be the weight, তাহলে দেখো কোশ্চেনটা আবার পড়ছি, what will be the weight of an object on the surface of the earth whose mass is 10 kg on the moon's surface। বলছে চাঁদের সারফেসে একটা বস্তুর ওজন কত না 10 কেজি, 10 কেজি। ভালো করে বুঝবে কোশ্চেনটা, হোয়াট উইল বি দ্য ওয়েট। এবার কি জিজ্ঞেস করেছে তোমাকে, ওয়েট মানে ওজন জিজ্ঞেস করেছে, ওই বস্তুর ওজন পৃথিবীতে কত কেজি হবে। তোমরা জানো যে আমরা কি জানি যে মাস যেটা ভর, সেটা হচ্ছে কি একটা ভর হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট রাশি, মানে হচ্ছে এই ভরটা কিন্তু মানে কোনো লোকেশনের উপর নির্ভর করে না, ওজনটা করে আমরা জানি যে চাঁদ আর পৃথিবীর ওজনের পার্থক্য আছে, ঠিক আছে 1/6, কিন্তু আমরা জানি যে মাস কিন্তু হেরফের হয় না, মানে মাস যেহেতু 10 কেজি চাঁদে ছিল, তাহলে পৃথিবীতে যদি আসে তাহলে ওর মাস কিন্তু মানে ভর কিন্তু 10 কেজিই থাকবে। এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে ওয়েট কত, তো আমরা কি জানি ওজন মানে ওয়েট ডব্লিউ সমান সমান কি জানি mg। ভালো করে বুঝবে, ডব্লিউ মানে ওয়েট সমান সমান হচ্ছে এম মানে হচ্ছে কি ভর, তাহলে ভর কত দেওয়া আছে 10। এবার হচ্ছে জি হচ্ছে কি না গ্র্যাভিটি, তোমরা জানো যে 9.81, তাই তো 9.81, তাহলে এটাকে যদি আমি করি ডেসিমেল সরে যাবে, তাহলে 98.1, মানে এটাকে যদি আমি অ্যাপ্রক্সিমেশন ধরি 98। দেখো এখানে একটা অপশানে কিন্তু নেই, একটা অপশানেও নেই, দেখো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তার মানে এই অপশানটি ভুল আছে, তাহলে এই কোশ্চেনের অপশানই ভুল আছে। কেন? আনসার কত হবে? আনসার হয়ে যাবে তোমার 98। ঠিক আছে, তোমরাও বলবে যে এর আনসার কত হবে, তোমরাও ক্যালকুলেশন করে দেখবে, তার মানে একটা অপশানেও কিন্তু নেই। এটা হচ্ছে 2018 সিটেটের যে অ্যানালাইসিস সেখানে, তার মানে এখানে কিন্তু এটা কিন্তু কোয়েশ্চেনের অপশান কিন্তু ভুল ছিল। তোমরাও দেখবে একটু ক্যালকুলেশন করে, তোমরাও তো জানাবে যে এটা তোমাদের কত আসছে। আমার কিন্তু 98 আসলো, তাই তো। তারপর দেখো দ্য রেট অফ
ডিসলিউশন অফ এ সলিউট ডিপেন্ডস অন, একটা জানো সলিউট, একটা হচ্ছে আর একটা হচ্ছে সলভেন্ট, দ্রাব্য আর দ্রাবক। এটা কিসের উপর নির্ভর করে, মানে এর ইয়েটা ডিসলিউশনটা মানে কত দ্রুত ওটা আমরা জলের মধ্যে গুলে যাবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? প্রেসারের উপর করে না, সারফেস এরিয়ার উপর অতটা করে না, ওয়েটের উপর করে না, আমরা জানি টেম্পারেচার, মানে টেম্পারেচার বাড়লে ডিসলিউশনটা কি হয় না বেড়ে যায়। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে না টেম্পারেচারের উপর, তাই তো। তো এই ছিল তোমাদের যে সিটেটের 2018-এর এনভায়রনমেন্টের যে 25টা কোয়েশ্চেন্স, তার যে আনসার, সঠিক আনসার তোমাদেরকে আমি তুলে ধরলাম। এবার তোমাদের মধ্যে যদি কারো এই সম্পর্কে মানে এই আনসার সম্পর্কে দ্বিমত থাকে, বা তোমার আনসার যদি এই যে এই আনসারটা যেরকম বললাম তোমার 74-এর, কারো যদি দ্বিমত থাকে, তোমার আনসার যদি অন্য কিছু হয়, তুমি কমেন্ট বক্সে জানাবে, সার্চ করে দেখব, যদি দেখি যে না তুমি ঠিক বলছো তাহলে কিন্তু কারেকশন করে আবার তোমাদেরকে মানে ডেসক্রিপশনে জানিয়ে দেবো, কমেন্ট বক্সে জানিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।